সাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল এখন যেন বাংলাদেশের ফুটবলারদের কাছে সোনার হরিণ। গত 7 আসরে বাংলাদেশ সাফের ফাইনালেই উঠতে পারেনি। যে নেপাল, ভুটান কিংবা মালদ্বীপকে একসময় গুনে গুনে গোল দিত, তারাই এখন বাংলাদেশের কাছে অপ্রতিরোধ্য। কিন্তু কি কারণে প্রতিবেশী দেশগুলোর চেয়ে পিছিয়ে পড়ল বাংলাদেশ? এটা কি ফুটবলারদের সমস্যা নাকি ফুটবল ফেডারেশন এবং ক্লাবগুলোর সমস্যা? বাংলাদেশ ফুটবলের আসলে সমস্যাটা কোথায়? এই বিষয়ে আপনাদের জানতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের নজর দিতে হবে। যেমন একে, শিক্ষিত ফুটবলারের অভাব। বাংলাদেশ একমাত্র ইউফা প্রো লিগ লাইসেন্সধারী কোচ মারুফুল হক প্রায় বলেন, দেশে শিক্ষিত ফুটবলারের বড্ড অভাব। শিক্ষিত বলতে তিনি কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার কথা বলেননি, আধুনিক ফুটবল শিক্ষা না থাকার বিষয়টি বুঝিয়েছেন। আসলেও তাই, ছোটবেলা থেকে আধুনিক ফুটবল জ্ঞান নিয়ে বেড়ে উঠেছে এমন ফুটবলার দেশে নেই বললেই চলে। না থাকাটাই স্বাভাবিক, কারণ স্বাধীনতার এত বছর পরেও দেশে একটা সাধারণ মানের একাডেমি গড়ে তুলতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দুবার চেষ্টা করেছিল, কিন্তু পরিকল্পনা না থাকায় 2 বছর ঘুরতে না ঘুরতে বন্ধ হয়ে যায় তা। এর মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে লিজ নিয়ে অনেক জাঁকজমকভাবে সিলেটে বিকেএসপিতে 2011 সালে একাডেমি হিসেবে চালু করে বাফুফে। ফিফার কাছ থেকে টাকাও পায়, অথচ সেই টাকার অভাব দেখিয়ে সেটাও বন্ধ করে দেয় বাফুফে। এরপর ফোর্টিস গ্রুপের সহযোগিতায় ঢাকার বোরাইদে 2য় দফায় একটি একাডেমি করার ঘোষণা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু কি এক অজানা কারণে সেই প্রকল্প আলোর মুখ দেখেনি। অথচ অনেক আগেই দেশে একাডেমি গড়ে তোলা উচিত ছিল বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। তিনি বলেন, একাডেমি গড়তে না পারলে সরকারের সঙ্গে আলোচনা করে বিকেএসপি গুলোতে ভালো মানের কোচ দিয়ে বাছাই করা প্রতিভাবান কিশোর ফুটবলারদের গড়ে তোলার ব্যবস্থা করতে পারে বাফুফে। অথচ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল কিংবা ভুটানে রয়েছে একাধিক ভালো মানের একাডেমি। সেসব সুবিধাও তারা পাচ্ছে হাতে না হাতে। সাম্প্রতিক বছরগুলো বাংলাদেশের সঙ্গে এই দেশগুলোর সাফল্য তার প্রমাণ। সঙ্গে ফিফা র্যাঙ্কিং তো আছেই। দ্বিতীয় সমস্যাটা হলো ফুটবলার উঠে আসার পথ সংকীর্ণ। একদিকে স্বীকৃত একাডেমি না থাকা, অন্যদিকে তরুণ ফুটবলার উঠে আসার যে কয়েকটি পথ ছিল দীর্ঘদিন চালু, সেগুলো প্রশস্ত তো হয়নি, উল্টো আরো সংকীর্ণ হয়ে গেছে। ফুটবলার তৈরি সুতিকাকার খ্যাত পায়োনিয়ার ফুটবল লিগ একেবারে অনিয়মিত। এই প্রতিযোগিতা সর্বশেষ আসর হয়েছিল 2 বছর আগে 2019 সালে। অথচ এই পায়োনিয়ার ফুটবল লিগে অংশ নেয় 70 থেকে 80টি ক্লাবের প্রায় 1.5 থেকে 2000 খুদে ফুটবলার, যারা ধাপে ধাপে উঠে আসে প্রিমিয়ার লিগে। পায়োনিয়ার লিগের মতো বাধ্যতামূলক টুর্নামেন্ট নিয়মিত না হয় হতাশা প্রকাশ করেন দীর্ঘদিনের এই প্রতিযোগিতার কোচ হিসেবে কাজ করা কামাল বাবু। আর ঢাকার বাহিরে জেলা কিংবা বিভাগীয় ফুটবল লিগের অবস্থা আরো করুন। 2-1টি জেলায় ফুটবল লিগ শুরু হলেও সেগুলোকে লিগ বলা রীতিমতো অন্যায়, কারণ কোনো রকমে 2-4টি দল গড়ে অনেকটা পিকনিক মুডে শেষ করা হয় খেলাগুলো। স্পন্সর থাকার পরেও 2013 এবং 2014 সালে সর্বাধিক 45টি জেলায় হয়েছিল ফুটবল লিগ। এরপর 2015, 16 এবং 17 সালে দেশের কোনো জেলাতেই হয়নি ফুটবল লিগ। তবে ব্যতিক্রম ছিল 2018 সালটা। বাফুফে এবং সাই পাওয়ারটেক জেলাগুলোকে টাকা দেওয়ায় সে বছর সর্বাধিক 52টি জেলায় হয়েছিল ফুটবল লিগ। এরপর আবার ফিরেছে আগের রূপে, অর্থাৎ বেশিরভাগ জেলাতেই ঠিক মতো হচ্ছে না ফুটবল লিগ। বাংলাদেশের ফুটবলের 3 নম্বর সমস্যা হলো নিয়মিত কোচ বদল। ফুটবল কোচের চাকরি সবসময় অনিশ্চয়তায় ভরা, এটা মোটামুটি সবারই জানা। তবে বাংলাদেশের মতো অনিশ্চয়তা বোধহয় পৃথিবীর আর কোনো দেশেই নেই, কারণ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত 48 জন কোচ বদল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আর কাজী মোহাম্মদ সালাউদ্দিনের গত 13 বছরের শাসনামলে 20 জন কোচ বদল করেছে বাফুফে। এর মধ্যে সবচেয়ে ভাগ্যবান বোধ হয় জেমিডে। 2018 সালের মে থেকে 2021 সেপ্টেম্বর পর্যন্ত 3 বছরের বেশি সময় কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। এর বাইরে 1 থেকে 5 মাস কাজ করেছেন এমনও কোচ আছেন বেশ কয়েকজন। গত 50 বছরে ইউরোপ, ল্যাটিন, স্প্যানিশ এবং এশিয়ান ঘরানার কোচের স্পর্শ পেয়েছে বাংলাদেশ ফুটবল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, কোনো কোচকেই সেভাবে সময় না দেওয়ার কারণেই বাংলাদেশের খেলার কোনো ধরন তৈরি হয়নি বলে মনে করেন জাতীয় দলের সাবেক কোচ হাসানুজ্জামান খান বাবলু। তিনি বলেন, এর ফলে প্রতিনিয়ত নতুন নতুন কোচের কৌশলের পরীক্ষার শিকার হচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। উপমহাদেশের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের পিছিয়ে পড়ার একটি অন্যতম কারণ বলে জানান জাতীয় দলের অধিনায়ক বাবলু।